সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, সেই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। বাহ, আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একদম দারুণ একটা উক্তি। হ্যাঁ, তার কি বিখ্যাত কবিতা, বিখ্যাত কবিতা সার্থক জনম আমার। এবং এটা অত্যন্ত প্রাসঙ্গিক এই সময়ে। সেটা কারণ হলো যে আজ আপনি এই মাটিতেই এসেছেন, আপনি যেখানে জীবনের শুরুটা আপনার খুলনা, সেখানে আপনি আজ একটি বিশেষ কাজে এসেছেন এবং যে আবৃত্তিটি করলেন সেই আবৃত্তি উৎসব উদ্বোধন করবার জন্য খুলনাতে এসেছেন, খুলনা বিভাগীয় আবৃত্তি উৎসব। হ্যাঁ, 2025-এর এই দিনগুলো সত্যি খুব মনে রাখার মতো আমার জীবনের জন্য। হ্যাঁ, সব কবিতা প্রেমিকদের পেয়েছি একসঙ্গে, অনেক ভালো ভালো বন্ধুদের পেয়েছি, আবৃত্তিকার। দর্শক, আমরা এই বিষয়ে কথা বলবো। একটু পরিচয় করে দিই। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জনাব আব্দুস সবুর খান চৌধুরী। বোধ করি এই নামটি বলবার পরে আর কিছু বিশেষণ প্রয়োজন নেই এই মানুষটির জন্য। তো আমি আসলে অনেক কথা বলতে গেলে তার কি কথা বলবো। তিনি একাধারে একজন আবৃত্তি তো শুনলেন, সঙ্গীত শিল্পী, তিনি গীতিকার, বোধহয় আমরা শুনেছি সুরকার, সম্ভবত গান শুরু করেছিলেন। যাই হোক, যেহেতু আমাদের এনামুল হচ্ছেন আমার পরবর্তী প্রজন্মের শিল্পী এবং সেও খুব নামকরা আমাদের এই খুলনাতে, বিশেষ করে নৃত্যের ক্ষেত্রটা এখন মানে এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে সেখানে তার অবদান অনেক বেশি। ওর হয়তো আমার সম্পর্কে বলতে গেলে বেশ কিছুটা কুণ্ঠিত, অবগুণ্ঠিত বটে। তো সে কারণে আমি বলি, আমি আসলে বেতারেই কাজ করেছি এবং সেটা 1969 সাল থেকে আমি চট্টগ্রাম বেতারের সঙ্গে যুক্ত ছিলাম। 1974-এর শেষ দিকে আমি খুলনা বেতার কেন্দ্রে বদলি হয়ে আসি। আপনারা অনেকেই জানেন 1972 সালের 4 ডিসেম্বর খুলনা বেতারটি আবার নবরূপে প্রতিষ্ঠিত হয়, আবার নতুন করে চালু হয়। আজকে যেটি খুলনা বিশ্ববিদ্যালয়, সেই গল্লামারিতেই খুলনা বেতারটি তখন চালু হলো এবং এই খুলনা বেতারের স্টুডিওটাকে হানাদার বাহিনী একেবারে শেষ করে দিয়ে গেছিল এবং যুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধাদের একটা টার্গেট ছিল কিন্তু এখানে হানাদার বাহিনীগুলোকে আক্রমণ করা, অর্থাৎ তাদের একটি ঘাঁটিকে নষ্ট করে দেওয়া। সে কারণেই খুলনা বেতার সেই সময় ধ্বংসের মুখোমুখি পড়েছিল। পরে আবার সেই খুলনা বেতারকে আবার চালু করা হয় এবং 1974-এ আমি এবং আমার স্ত্রী লালা বিলকিস খান চৌধুরী তারা চট্টগ্রাম থেকে বদলি হয়ে চলে আসে এবং এখানে অনুষ্ঠান ঘোষণা করি। তারপরে যাকে বলা যায় তিল থেকে তাল, আস্তে আস্তে আসলে আমার নিজের পৈতৃক বাড়ি কিন্তু সাতক্ষীরা শহরের চৌধুরী পাড়ায় আমাদের বাড়ি। আমাদের কিন্তু ওখানে একটি পারিবারিক পরিবেশ ছিল, অর্থাৎ একটা সাংস্কৃতিক পরিবেশ ছিল। সেই পরিবেশেই কিন্তু গান, নাটক, আবৃত্তি আমরা সকলে মিলে পারিবারিকভাবেই করতাম, সেভাবেই গড়ে উঠেছি। ছোটবেলা থেকে কিন্তু আমার কণ্ঠে গান ছিল, পারি আর না পারি, কণ্ঠে আবৃত্তি। কিন্তু আমরা কিন্তু আপনার কণ্ঠে গান শুনেছি। হ্যাঁ, পরবর্তীতে রেডিওতে আমি গান গেয়েছি, টেলিভিশনও গেয়েছি। তো এইভাবে বড় হয়ে ওঠা। আমি এই প্রসঙ্গে যে খুলনার শহরে যখন আমি স্থিত হলাম 1974, সেই সময়টা কিন্তু খুলনায় সাংস্কৃতিক জগতে একটা বড় কাজ কারবার আমি বলবো শুরু করে দিয়েছিল সন্দীপন। সেই সন্দীপন যা 1970-এ নাজিম মাহমুদ সাহেব, সাধন সরকার, হাসান আজিজুল হক, বিদ্যুৎ সরকার, এরা সকলে মিলে কিন্তু চমৎকার একটি করেছিলেন। এটি একটি সাংস্কৃতিক সংগঠন ছিল মিজানুর রহিম, এবং তারা কিন্তু বিশেষ করে সেই 69 গণ আন্দোলনে তারা কিন্তু একটি বিরাট ভূমিকা রেখেছিল এবং খুব প্রগতিশীল সাংস্কৃতিক ধারণার জন্ম দিয়েছিল এই সন্দীপন গোষ্ঠী। এই নাজিম মাহমুদ স্যারের গান, আবু বকর সিদ্দিক স্যারের গান, ওস্তাদ সাধন সরকারের
সঙ্গীত পরিচালনা, সঙ্গীত রচনা, সঙ্গীত সুরারোপ করা, এইভাবে সারা দেশে ছড়িয়ে পড়েছিল সন্দীপনের নাম। হ্যাঁ হ্যাঁ। একই সময় তার পরপরই আজিজ খান সাহেব খুলনায় সঙ্গীত জগতে একটা প্রগতিশীল যাত্রার জন্ম দিলেন স্কুল অফ মিউজিকের মাধ্যমে। শান্তিধামের মোড়ে তখন স্কুল অফ মিউজিক, সেই হাজরা কোটের দোতলায় শুরু হলো। মিজান ভাই, মিজানুর রহিম, আমাদের আজকের প্রয়াত জাহিদুর রহিম অঞ্জন বা পার্থ ওয়াহিদের বাবা, তন্নি এদের বাবা মিজানুর রহিম, তিনি একজন প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। তারা সকলে মিলে সন্দীপন গোষ্ঠী তৈরি করলেন। সন্দীপন গোষ্ঠী তখন অনেক ভালো ভালো মানুষের জন্ম দিয়েছিল, যারা পরবর্তীতে খুলনার সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্নভাবে তারা পদচারণা করেছিলেন, তাদের ছাপ রেখেছেন। তো যাই হোক, পরবর্তী প্রজন্মে যারা কাজ করেছেন, মানে আপনাদের ওই সন্দীপনের পর থেকে এরপরে আমরা তার পরবর্তীতে যখন আমি 1974 সালে এখানে কিন্তু প্রথম যাকে বলা যায় যে গ্রুপ থিয়েটার শুরু করে দিলাম রূপান্তর গোষ্ঠী নামে। আচ্ছা আচ্ছা। এবং এই রূপান্তর গোষ্ঠীর নামেই তখন আমরা খুব আধুনিক নাটক শুরু করে দিলাম। আজকের মেহেদী আল আমিন সহ আরো অনেক ভালো ভালো যারা ছিল, তারা রূপান্তর যে নাট্যগোষ্ঠী আমরা তৈরি করেছিলাম, সেই রূপান্তর নাট্যগোষ্ঠী ছিল ঠিক নাট্যনিকেতনের বিপরীতে। অর্থাৎ নাট্যনিকেতন যে ট্র্যাডিশনাল ধারায় তারা নাটক করেছিলেন, তার বাইরে প্রথম আধুনিক নাটক কিন্তু এই রূপান্তর গোষ্ঠী দিয়ে আমরা শুরু করেছিলাম। আমরা নানান রকমের জাতীয় পর্যায়ে নাটকে অংশগ্রহণ করেছি। জাতীয় পর্যায়ে নাটকে ঢাকা শিল্পকলা একাডেমিতে গিয়ে খুলনা থেকে আমরা দল নিয়ে গিয়ে ক্ষুধা নাটক নিয়ে গেছিলাম বিধায়ক ভট্টাচার্যের। তো এরকম আমরা খুব নাম করেছিলাম, মানে নাম হয়েছিল আমাদের। তো আমাদের পরপরই খুলনা থিয়েটার্স, তারপরে অর্থাৎ পরবর্তীতে লোসাউক যেটি হলো, লোসাউক করেছে, তারপরে মিরু ভাই, আনোয়ার কাদের মিরু ভাই, তারাও নতুন নতুন নাটকের, আনোয়ার কাদের স্যার, ওরাও নাটক নতুন নতুন নাটক নিয়ে এসেছিলেন। তো এভাবেই নাটক এগিয়ে চললো। পাশাপাশি কবিতার জন্য তখন কবিতা লাভ কিন্তু তখন সারা দেশে নাম করে ফেলেছে। কারণ কবিতা লাভ মনু ইসলাম যেভাবে শুরু করে দিলেন, এবং তরুণ সব তরুণ কবি, আমরা অর্পণুজ্জামান, কামাল মাহমুদ, আমাদের নাজিম শাহরিয়ার এবং সব তরুণ কবিদের নিয়ে, মেহেদী আল আমিন, এরকম সব খন্দকার নজরুল, কামরুল ইসলাম এখন আমেরিকা প্রবাসী, এদেরকে নিয়ে কিন্তু খুব সুন্দর একটি আবৃত্তি, আমি বলবো না, কবিতা সংগঠন তৈরি হলো কবিতা লাভ। অনেকগুলো ভালো ভালো অনুষ্ঠান। এটা কি শুধু খুলনাতেই ছিল নাকি বাইরে? না, ঢাকাতেও তারা করেছে। খুলনাতে কিন্তু কবিরা মুখিয়ে থাকতেন, ঢাকার কবিরা মুখিয়ে থাকতেন। তখনকার দিনের কবি আসাদ চৌধুরী, বেলাল চৌধুরী এবং তারপরে আরো যারা ছিলেন তখনকার দিনে, কবি শামসুর রহমান এসছেন, কবি আল মাহমুদ এসছেন, এসব বড় বড় কবিরা এখানে এসছেন, কবি আহসান আবিব এসছেন, ডক্টর আবুহেনা মোস্তফা কামাল এসছেন। তাদের সকলকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, তাদের সকলকে বিভিন্ন অনুষ্ঠানে, মানে আমাদের এই তখন এই খুলনা সিটি কর্পোরেশন, যেটা তখন ছিল মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেই দোতলায় অনুষ্ঠান হতো, মানে আলতাপ মিলনায়তন। হ্যাঁ, সেই সময়টায় এরকম ঢাকার কবিরা আসতেন। সে এক হুলস্থুল কাণ্ড, সব কবিদেরকে নিয়ে তরুণরা যেভাবে, মানে এটি কবিতা আলাপের একটা বড় কাজ, বিরাট কাজ। এবং কবিতা আলাপের যে অবদান কবি তৈরিতে, বিশেষ করে মনু ইসলামের সাংগঠনিকতা, এগুলোকে বলতেই হবে। তারা প্রচুর কাজ করেছে। আপনাদের বোধহয় কবিতা আলাপের কিন্তু সম্ভবত একটা মুখপত্র অথবা প্রকাশনা ছিল বোধহয়, অনেকগুলো প্রকাশনা, এবং সেই সব প্রকাশনাগুলোতে এত ভালো ভালো কবিতা বেরোতো। আমাদের ঢাকার কবিরা, জাতীয় পর্যায়ের কবিরা লিখতেন, আমাদের এখানকার কবিরা লিখতেন, অধ্যাপক অসিত বরণ ঘোষ লিখতেন, তারপরে মাজেদা আপা লিখতেন, মাজেদা আলী লিখতেন, মাইকেল সুশীল অধিকারী লিখতেন। এরকম সব কবিরা যারা বুদ্ধিজীবী, তারা এর মধ্যে লিখতেন, প্রবন্ধ লিখতেন, নিবন্ধ লিখতেন। এবং মিন্টু, আমাদের মকবুল হোসেন মিন্টু, তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বহুদিন। আমাদের মোজাম্মেল হক, এরাও সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বহুদিন। কবি নাসিরুজ্জামান, এরা সকলেই এর মধ্যে ছিলেন। সে এক বিশাল কাণ্ড। এবং আমি ঢাকায় শুনেছি, ঢাকার কবিরা অপেক্ষা করতেন কবে খুলনার কবিতা লাভ আমাদেরকে ডাকবে, এবং সেখানে এক বড় অনুষ্ঠান হবে, 2 দিন 3 দিন ব্যাপী। কিবরিয়া সাহেব ছিলেন, কিবরিয়া সাহেব দাদা ম্যাচ ফ্যাক্টরির একজন কর্মকর্তা ছিলেন, তার বাসাতেই সবাই এসে উঠতেন। এবং তিনি
কবিতা রায়ের পৃষ্ঠপোষকতা করতেন। সে অনেক অনুষ্ঠান হতো, শেষ করা তো যাবে না, বহু গল্প আছে। তুমি যখন আজকে আমাকে না, একটা বিষয় কিন্তু আপনার সঙ্গে আমি জোড়াতে চাই, যে আপনি যে কথাটি বললেন যে একসময় বা ঢাকার কবিরা অপেক্ষায় থাকতো যে কখন আমাদেরকে ডাকবে, কিন্তু তার ধারাবাহিকতায় আপনাদের ওই পথ অনুসরণ করে আমরা যারা এই প্রজন্মে কাজ করছি, আমরাও কিন্তু আপনাদের পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে চলেছি বিধায় এখনো কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা বা ঢাকার বিভিন্ন শিল্পীরা শুধু নাচ গান বা অন্য বিষয় না, প্রত্যেকটা আবৃত্তি তারা কিন্তু অপেক্ষায় থাকে যে খুলনায় কখন একটা ফেস্টিভ্যাল হবে। এই যে কবিতার হোক আর গান বাজনাই হোক, নাচ নৃত্য অনুষ্ঠানই হোক, এ ব্যাপারে যে খুলনার একটি ভীষণ বড় একটা ঐতিহ্য ছিল। এই যে তোমাদের সঙ্গে চলে গেলেন যে ডলি, তো নাচের ক্ষেত্রে তাদের বিরাট, আমাদের মায়া আপা ছিলেন, আমাদের রাশিদউদ্দিন তালুকদার, একটা বড় ব্যাপার, বাবারে অনেক বড় মানুষ ছিলেন তারা, রাশিদউদ্দিন তালুকদার। আমাদের বিশেষ করে আব্দুল মালেক সাহেব গানে, আরো যারা ছিলেন এদের বিরাট অবদান, নাসির হায়দার সাহেব গানে, নাসির হায়দার সাহেব, তো এদের ওস্তাদ শামসুদ্দিন সাহেব, নাচে তার ছেলে ছিলেন মোহাম্মদ শরীফুল ইসলাম, শরীফ ছিলেন, অনেক এরা এদের কিছুদিন আগে চলে যাওয়া শহীদুল, তো এরা বিরাট অবদান রেখেছিলেন। তাদের সকলের অবদানকে আজ খুলনায় বসে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। প্রত্যেকের টুকরো টুকরো অবদান ছিল, এবং এই টুকরো টুকরো অবদান দিয়ে খুলনার আজকের সংস্কৃতি গড়ে উঠেছে। আমার একটা কথা খুব মনে পড়ে, যখন 1974-75-এ আমরা রেডিওতে ভয়েস দিতাম, তখন যারা ছিলেন, তো সেই আমলে তখন দেখতাম খুলনা এবং খুলনা পার্শ্ববর্তী এলাকায় সকলেই আকাশবাণী কলকাতা শুনতেন, কারণ তখন এটাই ছিল ট্রেন, এটাই ছিল প্রবণতা। খুব ধীরে ধীরে আমরা কিন্তু একটা শ্রোতাদের দৃষ্টি মনোযোগ আকর্ষণের জন্য আমাদের কিন্তু অনুষ্ঠানও নানা রকম বৈচিত্র্য আনা হলো। ক্রমান্বয়ে শ্রোতা কিন্তু চলে আসলো, ডাইভার্ট হয়ে আমাদের খুলনা বেতারে। এরপর সেই খুলনা বেতারের যে অনুষ্ঠানগুলো হতো, প্রথমে হতো 10 কিলোওয়াটে, 10 কিলোওয়াট থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে সেটা 100 কিলোওয়াট হলো, এবং ক্রমান্বয়ে সেই গল্লামারির যে বেতারটার কথা বলছিলাম, শুরুতে বলেছিলাম, সেটা কিন্তু পরে নুননগরে বৃহৎ পরিসরে বড় স্টুডিও হলো। এর ট্রান্সমিটারটা অনেক বেড়ে 100 কিলোওয়াট হয়ে গিয়ে নোয়াপাড়ায় চলে গেল, 10 কিলোওয়াট থেকে 100 কিলোওয়াটে সারা দেশের মানুষ শুনতে লাগলো, ইভেন কলকাতা থেকেও শুনতো। কলকাতা কেন, ওদিককার আমরা এত চিঠি পেতাম যে আক্ষরিক অর্থেই বস্তায় করে চিঠি আসতো। তখন তো আর এই SMS ছিল না, বা এরকম যাকে বলা যায় যে ওই ছিল না, মোবাইল যুগ ছিল না, ইমেল ছিল না, তখন বস্তায় চিঠি জিপিওর সেই একটা পিকআপে করে আসতো এবং এসে নামিয়ে দিয়ে যেত। সেই বস্তাগুলো খোলা হতো, কারা কারা চিঠি লিখেছে ওদের নাম লিখে রাখা হতো, শর্টিং করা হতো। ওরকম আমরা কিন্তু একটা জিনিস অপেক্ষায় থাকতাম সেই সময়, তো আমরা বেতার মানে আমাদের কাছে একটা বড় স্বপ্ন তখন, যে বেতারে আমরা চিঠি লিখতাম ছোটবেলায়, অনুরোধের আসর ছিল, বিভিন্ন ওই অনুষ্ঠান, কখন আমাদের নামটা একবার বলবে, তাই ছিল। দারুণ কি একটা মানে একটা থ্রিল কাজ করতো ভিতরে। আসলে এনামূল চিন্তা করে দেখো তো, যে প্রয়াত অচিন্ত্য কুমার ভৌমিকের যে আয়না, আয়না মানে এত বিখ্যাত হয়েছিল যে ভারত বাংলাদেশ মিলিয়ে মানে এত বড় বিখ্যাত অনুষ্ঠান, খুব রম্য জীবন্তিকা, রম্য নাটিকা, 10-15 এবং জীবনমুখী 10-15 মিনিটের মধ্যে বিভিন্ন ইস্যু ভিত্তিক সামাজিক নানা রকমের বৈষম্য তুলে ধরা হতো। এবং সেই যারা অভিনয় করতেন, সেই হাসান আলী, আকরামুজ্জামান আকরাম, বিনা মজুমদার, সবাই এখন নেই আমাদের মাঝে, কেউ নেই। SM সরোয়ার হোসেন করতেন প্রযোজনা, তিনিও নাই, অচিন্ত দাও নাই, ভাগ্য ভালো যে এখন আমি আছি, আছে। তো যাই হোক, এইভাবে কিন্তু খুলনার সাংস্কৃতিক অঙ্গনটা গড়ে উঠেছিল। সেই সময় রেহানা আপা আসতেন, পরিচালনা করতেন, ওয়াদুদুর রহমান পান্না, এরা পান্না ভাই বাচ্চাদের অনুষ্ঠানগুলো পরিচালনা করতেন। এরা সব এক একটা মহিরুহ, এবং তারাই তৈরি করে দিয়ে গেলেন। মানে আমরা যেখানে দাঁড়িয়ে কাজ করছি, আজ যে কাজ, এই সিঁড়ি ধাপগুলো কিন্তু তারাই তৈরি করে দিয়ে। এখন আমরা একটা মসৃণ পথ পেয়েছি, একটা মসৃণ উঠোন পেয়েছি, এটা কিন্তু ওনাদের তৈরি করা। তবে এটাও ঠিক যে আমলে চট্টগ্রামে একটি স্বয়ংসম্পূর্ণ টেলিভিশন স্টেশন তৈরি হয়ে গেল, আমাদের খুলনার কিন্তু এটা পাওয়ার কথা ছিল অনেক আগে, কিন্তু সেটা কিন্তু তৈরি হয়নি। আমাদের খুলনায় কিন্তু একবার টেস্ট ট্রান্সমিশন হলো বটে, টেস্ট হলো, সবকিছু রেডি হয়ে গেল, তখন আলী ইমাম সাহেব দায়িত্বে ছিলেন সম্ভবত,
সবকিছু হলো, কিন্তু কি কারণে এটা যেন আবার আলোর মুখ দেখলো না আমরা জানি না। আমাদের সমস্ত যন্ত্রপাতিগুলো, আমরা এখন পর্যন্ত এটার জন্য আন্দোলন করে যাচ্ছি, কারণ একটা টেলিভিশন কেন্দ্র কিন্তু একটা শহরের অনেক পরিবর্তন করে দিতে পারে, অনেক কিছু। সম্পূর্ণ টেলিভিশন হওয়া মানে তো অনেক বড় কাজ, অনেক বড় কাজ। সরকার যেখানে ঢাকায় চালাচ্ছেন, চট্টগ্রামে চালাচ্ছেন স্বয়ংসম্পূর্ণ স্টেশন, আর অন্য অন্য অনেকগুলো স্টেশন আছে। কিন্তু বিনোদন না, এখানে আপনার ব্যবসা বাণিজ্য, শিক্ষা, মানে সবকিছু আপনার একটা টেলিভিশন কেন্দ্র হলে সেই শহরের আমি মনে করি সমস্ত পট পরিবর্তন হয়ে যায়। নিশ্চয়ই। এবং কতগুলো শিল্পী যাদের যাদের সুযোগ হয় এই সমস্ত অনেক বুদ্ধিজীবী তৈরি হয়, কথা বলার জন্য তৈরি হয়, এই সুযোগটা তো আমরা এখন করতে পারলাম না। এটা আমাদের এক ধরনের ব্যর্থতাই বলবো। আমাদের এইটাকে এগিয়ে নিতেই হবে, এবং এখন এটা হয়নি বলে যে কোনোদিন হবে না তা না, করতে হবে। এখন আমরা প্রত্যাশা করতে পারি যে হয়তো দিন পরিবর্তন হচ্ছে, সেটা সূত্র ধরে যদি এই পরিবর্তনটাও হয়, আমরা আশা তো ছাড়া যাবে না। আশা ছাড়া যাবে না। আচ্ছা, এনামুল, একটা কথা আমার খুব মনে পড়ে গেল, তখন আমরা প্রতিধ্বনি বলে একটা ম্যাগাজিন করতাম, কবি নাসিরুজ্জামান এটা উপস্থাপনা করতেন, আমি গ্রন্থনা করতাম, আর লুৎফুন্নাহার লতা আমাদের খুলনার একটি গর্ব। লতা এখন তো বোধহয় দেশের বাইরে, উনি প্রবাসে আছেন। লুৎফুন্নাহার লতা এটা উপস্থাপন করতেন, এর সাথে বিশেষ করে নাসিরুজ্জামান লুৎফুন্নাহার লতা করতেন, আর আমি চিঠির উত্তর দিতাম, সাথে থাকতেন বাণী মণ্ডল। তো একদিনের কথা, তখন মানুষ এত খুলনা বেতার শুনতো, এবং খুলনা বেতারের চিঠিপত্রে জবাব এত মজা করে দিতাম, সেটা শোনার জন্য বসে থাকতো। এবং একটা ঘটনা বলি, 1985 সালের 15ই অক্টোবর সম্ভবত জগন্নাথ হল ভেঙে পড়লো। একজন শ্রোতা আমাদেরকে লিখতেন, তার বাড়ি মাদারীপুরের শিবচরে, তিনি প্রায় চিঠি লিখতেন। তো সেই সময় তারা সকলে বসে তাদের একটা চিঠি তারা লিখেছিলেন যে 15ই অক্টোবর আমরা সবাই টেলিভিশনের একটা অনুষ্ঠান দেখছি, সকলে বসে, বিটিভির শুকতারা একটা ধারাবাহিক ছিল, সেই ধারাবাহিকটা আমরা দেখছিলাম, এবং সেখানে যারা ছিলেন তারা হচ্ছেন ওখানকার ভালো ভালো কিছু, ওখানকার যারা ছাত্র, আবাসিক ছাত্র, তাদের কিছু অতিথি, তারপরে কর্মচারী যারা ক্যান্টিনে ওই রাতেই দেখছিলেন। তো সুব্রত লিখছেন যে আমার মনে পড়লো, 1:30 শুরু হয়েছে নাটকটা, আমার হঠাৎ মনে পড়লো, আচ্ছা আজকে প্রতিধ্বনি আছে, তো যাই, রেডিও তো আমার কাছে নেই, বাইরে একটা দোকান আছে, চায়ের দোকান, সেই দোকানে গিয়ে মামাকে বলে একটু শুনি, বলে রেডিওতে খোলেন তো মামা, প্রতিধ্বনি শুনবো। প্রতিধ্বনি ম্যাগাজিন তখন 9টার সময় শুরু হতো, রাত 9টায় খুলনা বেতার থেকে। তো মামা খুলে দিয়েছেন, রেডিওটা বাজছে, উনি রেডিও শুনছে, কান পেতে শুনছেন, হঠাৎ করে 9:07 ওনার চোখের উপরে ধসে পড়লো জগন্নাথ হলের সেই ছাদ ধসে পরবর্তীতে সাংবাদিকরা রিপোর্ট করছেন যে একই জায়গায় স্পটেই 39 জন মারা গেছিল। কিন্তু ওই ভদ্রলোক বেঁচে গেলেন, এবং তারপরে উনি চিঠি লিখেছিলেন যে কি আশ্চর্য, আমি শুধু খুলনা রেডিওর টানে এবং এই প্রতিধ্বনি ম্যাগাজিনের টানে আমি বেরিয়ে এসেছিলাম বলে আমি বেঁচে গেলাম, এবং এই জন্য আমি চার দোকানে এসে বেঁচে গেলেন তিনি, এবং বলে আমি এই জন্য কৃতজ্ঞতা জানাবার জন্য আপনাদের চিঠি লিখেছি। এই চিঠিটি পরে আমরা প্রচারও করেছিলাম। এত জনপ্রিয়, যদিও মর্মান্তিক, কিন্তু বিষয়টা গর্বেরও বটে, গর্বেরও বটে। ওই সময়টা তারা তাই করেছেন। তো যাই হোক, যেটা বলছিলাম, খুলনা সাংস্কৃতিক অঙ্গনে আমি বলেছি রূপান্তর নাট্যগোষ্ঠীর কথা বলেছি, আমি বলেছি দেলোয়ার হোসেনের মতন, দেলোয়ার ভাই তখন নাট্যশিল্পী, তখন তিনি রেলের গার্ড ছিলেন, দেলোয়ার ভাই নাটকের পরিচালনা করতেন, আর ওদিকে নাট্য নির্দেশক ছিলেন নূর আলী সাহেব। এরপরে আরো অনেক আধুনিক গোষ্ঠী, নাট্যগোষ্ঠী তৈরি হয়ে গেল। কবিতালাপ, খুলনা সাহিত্য পরিষদ অনেকগুলো ছিল, কিন্তু কবিতালাপ তার আধুনিকতায় অনেক দূরে গিয়েছিল, এবং অনেক দূরে গিয়ে আজও কবিতালাপের কথা সকলেই বলে। এই তরুণ তুর্কিরা যে কবিতা লিখতো, সকলেই খুব ভালো কবিতা লিখতেন। আচ্ছা, এরপরে চলে আসি যে নানান রকম ভাবে কিন্তু খুলনা বেতারটা এগিয়ে চলতে লাগলো, খুলনা সাংস্কৃতিক অঙ্গনও সাথে সাথে সমানভাবে মার্চ করছিল, কারণ পাশাপাশি কিন্তু চলে এসেছিল তখন শিশু একাডেমি নানান রকম প্রতিযোগিতা ছিল, ইসলামিক ফাউন্ডেশনের নানান রকম প্রতিযোগিতা ছিল, বেশ কিছু ছেলে মেয়েরা গড়ে উঠলো কিন্তু ওগুলোর মধ্যে দিয়ে গড়ে উঠলো। তারাই পরবর্তীতে শিল্পকলা একাডেমি, তারপরে আবার শিল্পকলা একাডেমি একসময় সমৃদ্ধ হলো। এই সবগুলোকে নিয়ে কিন্তু চলতে লাগলো খুলনার সাংস্কৃতিক অঙ্গন।
তারপরে আর আর যদি কিছু জানার, হ্যাঁ, আমি একটা বিষয় একটু বলতে চাই যে আপনি তো খুলনাতে খুব কাজ করছিলেন, মানে যে কারণেই হোক আপনি ঢাকায় চলে গেলেন এবং ঢাকাতে গিয়েও আপনি সমানভাবে কাজ করছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি 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 মানে হিসেব করেই বলতে পারি 1974 থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত আমি খুলনা বেতারে ছিলাম। এরপরে না, আমি বদলির কারণে যাইনি, আমি চাকরি ছেড়ে দিয়ে চলে গেলাম। কোনো একটি কারণে হতে পারে, সেটা একদম পারিবারিক কারণেও হতে পারে বা কোনো একটা, এটা আপনি বলতে চাইছেন না? না, চাইছি না। আমি ঢাকায় চলে গেলাম। ঢাকায় চলে গিয়েই তখন 21শে টেলিভিশন শুরু হয়েছে, তখন একটা নতুন ক্রেজ 21শে টেলিভিশন। ওনারা একটা রেডিও পেয়েছিলেন, তারা FM এ প্রোগ্রাম চালাবে এবং মিডিয়াম ওয়েভও চালাবে ঢাকা বেতারের সহায়তা নিয়ে। সেই সময়টায় আমাকে ওনারা খুঁজলেন, খুঁজে আমাকে বললেন যে সবুজ সাহেব, আমরা শুনেছি যে আপনি রেডিও চাকরি ছেড়ে দিয়েছেন, আপনি এখানে আসেন, আপনি আমাদেরটায় জয়েন করেন, আমাদের সঙ্গে কাজ করেন। তা আমি সরাসরি বললাম যে আমি কিন্তু চিরকাল সরকারি বেতারে কাজ করেছি, আমি সরকারি বেতারের কাজে এইটুকু জানি যে তাদের ইনকামের জন্য কিন্তু কোনো চিন্তা করতে হয় না, সরকারের বাজেটে তাদের প্রোগ্রাম চলে, আর কিছুটা সরকারি মানসিকতাকেও সেখানে প্রতিফলিত করা হয়, সরকারের ইচ্ছাকে প্রতিফলিত করা হয়। আমি বেসরকারি কাজ করিনি। তো ওনারা আমার অপ্রিয় সত্য কথায় ওনারা খুব অবাক হলেন এবং সেই সময় কাজ করছেন 21শে টেলিভিশনে সামন রিং, উনি একজন কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। সামন রিংকে ডেকে বললেন, চেয়ারম্যান ছিলেন সাইদ মাহমুদ সাহেব, উনি বললেন যে সামন, এই যে ছেলেটিকে পেয়েছি যার বেতারের জীবন 30 বছরের ঊর্ধ্বে, সে আমরা তাকে পছন্দ করেছি, তো এই সত্যি কথাই বললো যে আমি প্রাইভেট রেডিওতে চালাতে পারবো না, প্রাইভেট রেডিও কিভাবে চলে আমি জানি না, কি ব্যবস্থা করা যায়। তখন সামন রিং বললেন, খুব ভালো কথা, ও তো স্ট্রেট কাটিয়ে বলেছে একটা প্রাইভেট জায়গায় কাজ করবে, কি করে কাজ করবে, তবে আমি একটা বাতল দিতে পারি আপনাকে। কি ব্যাপার? বললে যে আমি মার্ক টালির সাথে কথা বলেন। মার্ক টালিও কিন্তু মানে বিবিসির সেই মার্ক টালি, খুব নাম করা, হ্যাঁ, উনি তখন কনসালটেন্ট ছিলেন 21শে টেলিভিশনের। উনি তখন কাঠমান্ডুতে একটা সেমিনার করাচ্ছিলেন সার্ক দেশের কিছু ব্রডকাস্টার, পুরনো ব্রডকাস্টারদের নিয়ে। তারা ভারত ছিল, শ্রীলঙ্কা ছিল, ভুটান ছিল, মালদ্বীপ ছিল, বিভিন্ন ব্রডকাস্টারদের নিয়ে তারা FM এর কি করে চালাতে হয় শেখাচ্ছিলেন। তো সুযোগটা আমার ঘটে গেল। চেয়ারম্যান সাহেব বললেন যে তাহলে সাইমন, আমরা ওনাকে ইয়েতেই পাঠাই, কাঠমান্ডুতেই পাঠাই, কাঠমান্ডু থেকে দেখে আসুক কাঠমান্ডুতে কিভাবে চলছে একটা প্রাইভেট রেডিওগুলো কিভাবে চলে, দেখে আসুক। আমার এটা সুযোগ ঘটে গেল। আমি কাঠমান্ডুতে গিয়ে মার্ক টালির সঙ্গে থাকলাম 7 দিন এবং ওনার সঙ্গে থেকে কি করে তারা প্রোগ্রাম চালায়, তাদের প্রোগ্রামের ফরম্যাটটা কেমন, তাদের উপস্থাপকেরা কিভাবে কথা বলছেন, তাদের ইনকাম জেনারেশনটা কিভাবে হচ্ছে, কিভাবে তাদের সেই টাকাটা উঠে আসছে যে এদের সকলকে বেতন দেওয়া থেকে শুরু করে এতগুলো লোকরে চালানো হবে, টোটাল স্টেশনটাকে কিভাবে সার্ভাইভ করা যায়। তো দেখার পরে আমি এসে ওইটার দায়িত্ব নিয়ে বেশ কিছুদিন না, অনেকদিন পর্যন্ত চালিয়েছি। পরবর্তীতে অবশ্য ওটা ওনারা রাখতে পারেননি। আচ্ছা, আমরা যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে যে আপনি তো যখন আবৃত্তি চর্চা করছেন খুলনাতে, আপনার সমসাময়িক আর কে আবৃত্তি চর্চা করতেন বা প্রশিক্ষণ দিতেন? ভারী সুন্দর প্রশ্ন। যখন আমি আবৃত্তি করা শুরু করলাম এখানে, তখন সৈয়দ আব্দুল মতিন ছিলেন, রোজি রহমান ছিলেন, তারপরে আরো ছিলেন হোসনে আরা মিনু ছিলেন, বিদ্যুৎ দা ছিলেন, বিদ্যুৎ কান্তি সরকার। এরা সকলেই আবৃত্তির সঙ্গে যুক্ত ছিলেন এবং তারা প্রতিনিধি নামে একটি নতুন সংগঠন তৈরি করলেন, যে বিভিন্ন জায়গার শিল্পীদের এক জায়গায় করে প্রতিনিধি নামে দর্শনের বিনিময়ে একটা আবৃত্তি হলো। এবং সেটা হলো ওই জব্বার সাহেবের বাড়ি করোনেশনের সামনে যে 4 তলা বিল্ডিংটা ছিল, জুলফিকার জব্বার মুকুল ছিল আমাদের সহযোগী। তো ওই বাড়ির 3 তলায় শিশু একাডেমি পড়ে গেছিল, ওইখানে এই দর্শনের বিনিময়ে কবিতা আবৃত্তি হলো। এবং ওখানে আসলেও কিন্তু ওই আমরা সবাই আবৃত্তি করেছিলাম। ওই সৈয়দ আব্দুল মতিন, আমি ছিলাম, আমার স্ত্রী ছিলেন লায়লা বিলকিস খান চৌধুরী, হোসনে আরা মিনু, তারপরে জয়ন্ত চট্টোপাধ্যায় এবং 21শে পদকপ্রাপ্ত ভাস্বর বন্দ্যোপাধ্যায়, এরা আমরা সকলে মিলে ওইটার সঙ্গে। এই কথা প্রসঙ্গে একটা কথা বলি যে দেখেন, বাংলাদেশের যারা
এখন আবৃত্তির মানে মহিরুহ বলতে পারি আমরা, যাদের নামের ব্র্যান্ডে আবৃত্তি চলে, তাদের কিন্তু অধিকাংশই আমাদের এই অঞ্চলের। হ্যাঁ, আমাদের এইটার জন্য তো উর্বর ক্ষেত্র হচ্ছে এই খুলনা। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। এটা গর্বের ব্যাপার, হতেই পারে না? হ্যাঁ, এখান থেকেই মোটামুটি তাদের শুরু আবৃত্তির জন্য কাজ করা এখান থেকে। আচ্ছা, আমরা তাহলে শেষের দিকে চলে এসেছি। আজ যে প্রসঙ্গে আমরা কথা বলছি, আপনি খুলনায় এসেছেন একটি বিশেষ অনুষ্ঠানের জন্য, এই খুলনা বিভাগীয় আবৃত্তি উৎসব উদ্বোধনের জন্য 2025-এ, যেটি আজ হচ্ছে। আজ হচ্ছে 28 ফেব্রুয়ারি। এটা সকাল 10টায় উদ্বোধন হয়েছে এবং সেটির উদ্বোধক হিসেবে আপনি এটি উদ্বোধন করেছেন। তো এই যে আজকে সারাদিন আপনি আবৃত্তি শুনলেন, অসংখ্য আবৃত্তিকার, প্রায় 200 আবৃত্তিকার, তাদের আবৃত্তি শুনলেন, এখনো চলছে অনুষ্ঠানটি, আমরা জানি যে আমাদের পাশে অনুষ্ঠানটি চলছে। তো আপনার এইটার মূল্যায়নটা কি এই সময়ে এসে? আমি বহুদিন পর্যন্ত যেহেতু ঢাকায় থাকি এবং ম্যাক্সিমামই আমাকে ঢাকার পরেও আমাকে একটু বিদেশেও থাকতে হয় অধিকাংশ সময়, ঢাকার শহীদ মিনারের আবৃত্তিগুলো শুনি, টিএসসিতে আবৃত্তি শুনি, এবং যে সমস্ত রেডিওতে তো কাজই করি সেখানে তো সারাক্ষণই শুনছি। তো তাতে দেখি সেই তুলনা করে দেখা যায় এখন আমাদের খুলনার যে আবৃত্তির যা শুনলাম আজকে সারাদিনে, যেগুলো শুনেছি, আমার কাছে মনে হয়েছে এরা অনেক এগিয়ে আছে, অনেক ভালো করছে। তারা বিশেষ করে ফিউশন করছে, যেগুলো কথার সঙ্গে গান, গানের সঙ্গে কথা, সেটার সাথে আবৃত্তি নির্মাণ, যেটা তুমি ভালো কথাই বলে, নির্মাণ একটা নতুন একটা কাঠামো তৈরি করছে তারা। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে হয়তো খুলনা ইউনিভার্সিটি থাকার কারণে, কুয়েট থাকার কারণে, অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, এরকম প্রচুর মেধাবী ছেলে মেয়েরা এর সঙ্গে যোগ দিয়েছে এবং তোমাদের মতো শিক্ষকরা আছেন এটার পিছনে বলেই হয়তো আমার তো বেশ উৎকর্ষতা আমার মনে হয়েছে, আমার লেগেছে ভালো। আচ্ছা, আমরা কিন্তু একটা উত্তরাধিকার সূত্রে আমরা একটা পথও কিন্তু পেয়েছি, একটা মোটিভেশনও পেয়েছি, যেটা আপনাদের সময় আপনারা আমাদেরকে দিয়ে গেছেন বা আরো যারা কাজ করেছেন। সেই উত্তরসূরি হিসেবে আমরা কি সফলভাবে এগোচ্ছি আপনার কাছে? আমার মনে হয়েছে খুব ভালোভাবে এগোচ্ছে খুলনার আবৃত্তি, খুব ভালোভাবে এগোচ্ছে। সেই ছেলে মেয়েগুলো যারা এখন আবৃত্তি করছে, এরাই তো একদিন বড় হয়ে এইসবের দায়িত্ব নেবে। তবে আমি একটি কথা বলতে চাই এনামুল, সেটা হচ্ছে যে আমাদের সকলের লক্ষ্য কিন্তু এক ধরনের আবৃত্তি করা যেগুলো জাতীয় কবিদের লেখা। কিন্তু আমাদের খুলনাতে যে আবৃত্তি, যে কবিরা ছিলেন, আছেন, এখনো আছেন, আমাদের কামাল মাহমুদ, অর্পণুজ্জামান, সৈয়দ কামরুল, আমাদের নাজিম শাহরিয়ার, সৈয়দ আব্দুল মতিন, তারপরে আরো যারা রয়েছেন কবি, এদের অনেক ভালো ভালো কবিতা কিন্তু আছে। বাবুরাম সাপুরে, কোথায় যাস বাপুরে, এটাও যেমন দরকার, রবীন্দ্রনাথের কবিতাও যেমন দরকার। আমাদের স্থানীয় বা আঞ্চলিক কবিদের বিষয়টাও অনেক বিবেচনায় নেওয়া দরকার। আমার মনে হয় এটা আমাদের একটা ভালো একটা গাইডলাইন দিলেন আপনি। আমরা এবং তার সেই কবিতা তো উৎসাহিত হবে না যে তাদেরকে যদি বলা যায়, তারপর অনেক ভালো লেখা তো আছে তাদেরকে বলতে হবে, খুঁজতে হবে, আমাদের তাদেরকে বলতে হবে যে আপনি বেছে দেন। আপনার কবি হাফিজুর রহমান একজন জাতীয় পর্যায়ের কবি, কবি নাজিম শাহরিয়ার একজন জাতীয় পর্যায়ের কবি, তারপরে অর্পণ মাহমুদ, কবি কামাল মাহমুদ, এরা সকলেই তো, এদের কবিতাগুলো তো অনেক কবিতা, অনেকে কিন্তু আঞ্চলিক কবিতাও লিখছেন, আঞ্চলিক কবিতা লিখেছেন। এটাও কিন্তু মানে ভাষার যে আঞ্চলিক ভাষাকে তুলে আনার দরকার। এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। অনেক ভালো কথা। আমরা আসলে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। দর্শক, আমরা আব্দুস সবুর খান চৌধুরীকে আজ পেয়েছি একটি বিশেষ অনুষ্ঠানের কারণে। এই যে আজকের সারা দিন এবং খুলনার সাংস্কৃতিক কর্মীদের জন্য শুধু আবৃত্তি না, আপনি কিন্তু অ্যাজ এ হোল একজন সাংস্কৃতিক কর্মী বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তো সেইখান থেকে আপনি খুলনার সাংস্কৃতিক কর্মীদের জন্য, আবৃত্তি শিল্পীদের জন্য আমাদের প্রতি আপনার কি দিক নির্দেশনা অথবা অনুভূতি যদি আপনি বলেন? আমি বলবো যে আমাদের এক ধরনের প্রবণতা আছে, সেটা হচ্ছে আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমি এটা তো বিশ্বাস করি না। আগে কি সুন্দর দিন কাটাতাম, এখন যে বাচ্চাটি করছে তার চোখে পৃথিবীটা কিন্তু খুব সুন্দর, তার চোখে কিন্তু আমার বাংলাদেশ বড় সুন্দর। আমরা কি কবে কি ঘি খেয়েছি তাই নিয়ে আমি বসে থাকতে চাই না। এদেরকেও সবসময় প্রাণবন্ত রাখতে হবে, সবসময়
সময়ের সাথে চালিয়ে নিতে হবে। তাই আমার মনে হচ্ছে ওদের আবৃত্তি শুনে মনে হলো, সেটা আমি একটু গান নিয়ে বলার সুযোগ নেব। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনি তো গানের শিল্পী, আমরা সেটাও শুনতে চাই। না, ওইটা আমি বলছি রবীন্দ্রনাথের গানে, মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে হলো মরুতীর হতে সুধা শ্যামলিম পারে, মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ, পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত জ্যোতির মালা, সকরুণ নিবেদনের গন্ধ ঢালা, লজ্জা দিও না, দিও না, লজ্জা দিও না তারে, মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ। দারুণ দারুণ দারুণ। মানে তার মানে আমরা গানের মধ্য থেকে কিন্তু বুঝে নিলাম যে আসলে আমাদের খুলনার সাংস্কৃতিক অঙ্গনে বা শিল্পীদের অন্ধকারের পথ পেরিয়ে আলোর দিকে আমরা, হ্যাঁ, মরুতীর হতে সুধা শ্যামলিম পারে, হ্যাঁ আমরা পৌঁছাবোই, আমাকে পৌঁছাতেই হবে আমাদের। এবং আজকালকার ছেলে মেয়েগুলো খুব ভালো কাজ করছে, এটা আমার মনে হয়েছে, আশার কথা খুব ভালো কাজ করছে। এই প্রজন্মের জন্য একটি আশার বাণী হতে পারে। আমরা তোমার কাছে আমি দাবি করব যে নৃত্যের যে কাজটা তোমরা শুরু করেছিলে আজকে থেকে কয়েক দশক আগে থেকে এখনো তুমি চালিয়ে যাচ্ছ, তোমার অনেক ছাত্র ছাত্রী শিক্ষার্থী তারা আজকে সুপ্রতিষ্ঠিত, তোমরাও তোমাদের আধুনিকতা দিয়ে এগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা চেষ্টা করছি। আপনি জানেন যে খুলনাকে কিন্তু নাচের শহর বলা হয় সারা বাংলাদেশের মধ্যে, এবং খুলনার যে নাচের গতি এবং এর যে ভলিউম, এটা কিন্তু ঢাকার বাইরে, ঢাকাতে কিন্তু এক ধরনের পৃষ্ঠপোষকতা আছে, হ্যাঁ, সেটা বাদ দিলে, মফস্বলে যেটা নাই, সেটা বাদ দিলে কিন্তু ঢাকাও আমাদের কাছে কিছু না। হ্যাঁ, যদি এরকম দেখা যায় যে কোনো প্রতিযোগিতা হচ্ছে, সেখানে যদি 10টা পুরস্কার থাকে, তার মধ্যে কমপক্ষে 4টা খুলনার থাকে। সারা বাংলাদেশের যদি 6টা যায়, সহ খুলনার জন্য কমপক্ষে 4টি থাকে। সেটি আমাদের খুলনার ছেলেমেয়েরা চেষ্টা করছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি। আর উৎসব হলে তো কথাই নেই, এখানে মানুষ আসবার জন্য হুমড়ি খেয়ে পড়ে। যে কথাটা আপনি বলছিলেন যে কবিতা আলাপের সূত্র ধরে যেরকম উৎসব হলে সবাই আসবার জন্য হতো, এখানে এখনো সেরকম উৎসব হলে সবাই আসার জন্য উদ্গ্রীব থাকে। তো আমরা আসলে সময়, আজকে আমাদের হাতে যেহেতু সময় কম, কখনো সুযোগ হলে পরে আবার আপনাকে পেলে আপনার গান শুনবো আমরা। এখানে হারমোনিয়াম থাকবে, আমাদের মিউজিক থাকবে, আপনি গান করবেন। এবং আরে আমি তো বন্দী হতেই সন্ধি করি সবার সাথে। দারুণ দারুণ কথা। আপনার আবৃত্তি শুনবো এবং গান শুনতে শুনতে একটা সন্ধ্যা আমরা পার করব। তো আমরা আজ শেষ করব কোনো একটা কবিতা দিয়ে 2-4 লাইনের, আপনি আমাদেরকে একটু আশীর্বাদ করবেন, এভাবে আমরা অনুষ্ঠান শেষ করব। রবীন্দ্রনাথের সেই প্রশ্ন কবিতাটাই বলি। জি। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস, স্মরণীয় তারা বরণীয় তারা, আজিও বাহিরে দ্বারে, আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে, কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তালে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। দারুণ, ধন্যবাদ। আমরা এই কথাই আসলে শেষ করতে চাই এইভাবে যে আমরা সবুর ভাই আমাদেরকে যে সময়টা দিলেন, এবং আমরা তার মতো মানুষ, আজ তিনি ঢাকা থেকে এসেছেন, খুলনার মানুষ, কিন্তু তিনি ঢাকায় থাকেন এবং ঢাকা থেকে একটি উৎসব উদ্বোধন করবার জন্য এসেছেন। তো আমরাও এরকম আলোকিত মানুষ হতে চাই প্রত্যেকেই। দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। খুলনা টিভি অর্থাৎ কে টিভি আপনাদেরই, আমরা একটা স্টুডিও করেছি, আপনাদের সহযোগিতা নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাবো। আর
সবুর ভাইয়ের মতো লোক যদি আমাদেরকে এরকম প্রাণবন্ত হয়ে উৎসাহ দেয়, তাহলে আমরা নিশ্চয়ই অনেক দূর এগিয়ে যেতে পারবো। তোমাকে ধন্যবাদ, এবং আমাদের এতক্ষণ যে শ্রোতা দর্শক আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ, এবং আশা করছি সকলেই আমাদের এই তরুণ সম্প্রদায়কে সহযোগিতা করবেন আজকের যে খুলনার যে অগ্রগতি তাকে আরো বেশি বর্ধিত করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, আজ এখানে